অনেক বাকি আছে, এতে এত অবাক হয়ে গেল। তারপর দেখলাম চিরুনিতে টাটকা সিঁদুর। ঠিক যেভাবে সদাপাড়া সিঁদুর পরে চিরুনিতে সিঁদুর লাগে, উনিও ঠিক ওইভাবেই সিঁদুর পরেন। কারণ এখনো যখন চিরুনিতে টাটকা সিঁদুর আছে, উনি ছাড়া আর কে পরবে? বাড়িতে তো অন্য কেউ সিঁদুর পরার নেই। তা তো ঠিক। এখানেও শেষ নয়। তারপরে যখন আমি ফিরে আসছিলাম তখন দেখলাম টেবিলের উপর খাবার ঢাকা দেওয়া রয়েছে। আমি খাবারের ঢাকনা তুলে দেখি সেখানে আলু ভাজা আছে, তরকারি আছে, আর তার সাথে মাছ আছে। তার মানে উনি যে বলছিলেন যে উনি নিরামিষ খাবার খান, সেটা মিথ্যে কথা। আমরা খাঁটি নিরামিষ আসি। তারপর তার একটু পরেই কাজের লোকটা এসে যায়। আমি তাকে প্রশ্ন করি, কিন্তু সে উত্তর দিতে পারল না। কেন? কারণ সেই মুহূর্তেই ওই সায়ন্তন বসুর স্ত্রী ওখানে এসে উপস্থিত হলো। কোনো কথাই হলো না ওর সাথে। আর আমার সায়ন্তন বসুর বউ বললেন যে এই কাজের মহিলাটি নাকি বলতে পারেন না। সর্বনাশ হয়ে গেছে। আমি যে গুন্ডা পাঠিয়েছিলাম তারা কাজ হাসিল করতে পারেনি। পারেনি মানে মাঝখান থেকে অন্য কিছু গুন্ডা এসে অনিকেত, শ্যামলী আর সায়ন্তনকে তুলে নিয়ে গেছে। এক মিনিট। মানেটা কি হলো না বউ? জানি না তৃষা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা কিছুতেই হতে পারে না। অরুণাভ, তোমার যদি আরো বড় কোনো শাস্তি হয় তাহলে আমি কি করবো অরুণাভ? তুই প্লিজ শান্ত হ। আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো। দেখো, সায়ন্তন যদি সব স্বীকার করে নেয় তাহলে আমাদের খেলা শেষ। কিঞ্জলের মৃত্যুর জন্য যে আমরাই দায়ী এটা জানতে পারলে জোড়াবাড়িতে তোমার আর ঠাঁই নেই। আমি জানি, কিন্তু আমি এখন বুঝতে পারছি না অরুণাভ। আমি এখন কি করব বলো তো? আমি বুঝতে পারছি না। শোনো, যদি সায়ন্তনের জবানবন্দিতে আমার শাস্তি হয় তাহলে আমি সবটা মেনে নেব। সব দোষ আমি স্বীকার করে নেব। কিন্তু তৃষা, তুমি সবটা অস্বীকার করবে। তুমি বলবে এই কোনো কিছুর সঙ্গে তুমি যুক্ত ছিলে না। আমাদের সন্তানের জন্য তোমাকে এটা করতেই হবে। না অরুণাভ, না, তোমার এই পরিণতি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কি করে বাঁচবো অরুণাভ? তৃষা, তুমি এরকম করলে আমি কি করে থাকবো বলো তো এখানে? হ্যাঁ, যেটা বলছি মন দিয়ে শোনো। মনে জোর বাড়াও। তুমি চোখের জল ফেললে আমাদের সন্তানের ক্ষতি হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না এটা? একদম এরকম করো না প্লিজ। মনে জোরটা বাড়াও। আমার শেষ তুরুপের দাস এখনো ফেলা বাকি অনিকেত। সেটা ইউজ করে আমি ঠিক জেল থেকে বেরিয়ে যাবই। শ্যামলী, কিঞ্জলের মৃত্যুর ইনভেস্টিগেশন করতে গিয়ে তোমরা যেন কোনো রকম জালিয়াতি না করতে পারো, বা নিজেরা দোষ করে বুজরুকি করে কারোর উপর দোষ চাপিয়ে পার না পেয়ে যেতে পারো, তার জন্য আমার লোকজন তোমাদের উপর 24 ঘন্টা নজর রেখেছিল। আমার কিন্তু মনে আছে যে বছর 2 আগে যখন কিঞ্জলের মৃত্যুর রহস্যে অনিকেতের বিরুদ্ধে কোর্টে কেসটা উঠেছিল, তখন কিন্তু অনিকেতের এগেইনস্টে এই লোকটাই সাক্ষী দিয়েছিল। মিথ্যে সাক্ষী দিয়েছিল উপাসনা, আর সেই জন্যই তো আমরা ওর খোঁজ খবর করছিলাম। কিন্তু আমি তো শিওর ছিলাম যে তোমরা দুজন মিলে, অনিকেত আর তুমি মিলে কিঞ্জলকে মেরে ফেলেছ।
ওর ওর সাক্ষীর জোরে আমি শিওর হয়ে গেছিলাম। দুটো বছর ধরে আমি তো এই লোকটা যা যা কোর্টে দাঁড়িয়ে বলেছিল সেটাই সত্যি মেনে এসছি শ্যামলী। কিন্তু সেদিন যখন তুমি তোমার পেটের উপর হাত রেখে বললে আমি আমার গর্ভের সন্তানের নামে দিব্যি করে বলছি, কিঞ্জল স্যারের সঙ্গে যেটা হয়েছে তার সাথে আমাদের দুজনের কোনো সম্পর্ক নেই, আমরা জড়িত নই, আমার ফার্স্ট টাইম মনে হলো যে একজন মা একজন মেয়ে তার গর্ভে থাকা সন্তানের মিথ্যে দিব্যি কাটতে পারে না। তাও শ্যামলী জানো তো, আমি না তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারিনি। বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তাই জন্য আমার লোকজন তোমাদেরকে ফলো করছিল। রাত যখন তোমাদের উপর অ্যাটাক হলো তখন আমি শিওর হয়ে গেলাম যে তোমরা কালপ্রিট হতে পারো না। আমি ভাবলাম যে তোমরা যদি কালপ্রিট হও তাহলে তোমাদের উপর অ্যাটাক হবে কেন? তাহলে কে করলো সে অ্যাটাক? তাই জন্য আমার লোকজনকে বললাম যে তোমাদের তিনজনকেই যেন এখানে ধরে নিয়ে চলে আসে।